দর্শক স্বাগত জানাচ্ছি এখন প্রকাশ অনুষ্ঠানের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। কয়েক বছর ধরে অসংখ্য উদ্যোগ আর কোটি কোটি টাকা ব্যয় করা সত্ত্বেও ঢাকার ২ সিটি কর্পোরেশনে জলাবদ্ধতা সমস্যা নিরসনে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। গেল শুক্রবার প্রবল বৃষ্টিপাতে রাজধানীর অন্তত ২২টি এলাকা পানিতে তলিয়ে যায়, যার ফলে নগরবাসী ও যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এমনকি ৭২ ঘন্টা পরও বেশ কিছু এলাকা জলমগ্ন ছিল। দর্শক, শুধু রাজধানী নয়, বন্দরনগরী চট্টগ্রামেও জলবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। নগরে জলবদ্ধতা নিয়ে গেল কয়েকদিন ধরে সংবাদ প্রচার করছে এখন টেলিভিশন। এ নিয়েই আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আগামী ১ ঘন্টায় এ নিয়ে আরও বিস্তর আলোচনা করব, যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্লেষকরা অংশ নেবেন। আমরা আলোচনার নাম দিয়েছি জলবন্দি। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স BIP-র সভাপতি নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। আপনাদের স্বাগত জানাচ্ছি। এছাড়াও চট্টগ্রাম থেকে অনলাইনে আমাদের সাথে যুক্ত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজালাল মিশুক। আপনাকেও স্বাগত জানাচ্ছি এখন প্রকাশ অনুষ্ঠানে। আমরা একটু শুরুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ মিজানুর রহমানের কাছে যেতে চাই, যে আমরা দেখি যে অল্প বৃষ্টিতেই আমাদের নগর তলিয়ে যায়। বেশ এই দুদিন আগেই গত শুক্রবার আমাদের নগরীতে যে বৃষ্টি হলো তাতে সড়ক ডুবে গিয়েছে, বেশ কয়েকটি এলাকা ডুবে গিয়েছে। যানবাহনও বিকল হয়ে সাধারণ নাগরিকদের, যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। সব মিলিয়ে অল্প বৃষ্টিতে আসলে কেন পানি জমবে কেন, বা সিটি কর্পোরেশন আসলে তাহলে কি কাজ করছে? ধন্যবাদ আপনাকে এবং আজকের দুজন বিশেষজ্ঞ প্রতিনিধি, বিশেষভাবে খুবই সুপরিচিত নগর পরিকল্পনাবিদ জনাব আদিল মোহাম্মদ খান এবং চট্টগ্রাম সুয়েটের অধ্যাপক, এবং আপনি সুপরিচিত উপস্থাপক মুন্নাফ সাহেব, এবং এখন টিভির সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আসলে আমরা গত শুক্রবার দিন যেই জলাবদ্ধতা হয়েছিল সেজন্য নাগরিক ভোগান্তির জন্য, কিন্তু সার্বিক বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করি সেখানে থেকে আসলে বিষয়টি পরিষ্কার হবে। প্রথমত যে আমরা যে বৃষ্টিটা দেখেছি 130 মিলিমিটার বৃষ্টি, সেই বৃষ্টিটা কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু হয়েছিল। এটি যদি 24 ঘন্টা ব্যাপী হতো সেটির এক ধরনের কনসিকুয়েন্স হতো, আর 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে যে বৃষ্টি হয়েছে সেই বিষয়গুলো কিন্তু ইয়েছে। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে দায়িত্ব গ্রহণের পরে, আপনারা জানেন যে আমি একটু সূচনা দিতে চাই, সেটি এই জন্যই যে আসলে এটির অবকাঠামো তৈরি কিংবা সার্বিক কার্যক্রমগুলা কিংবা কর্মপরিকল্পনা করা এবং সেটি বাস্তবায়ন করা, সেই বিষয়গুলো সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা আসলে দেওয়ার জন্য বিষয়টা আমি তুলে ধরছি। 1988 সালের পূর্বে কিন্তু এই পানির যে নালা নর্দমা কিংবা পানি নিষ্কাশনের দায়িত্ব ছিল কিন্তু ডিপিএইচই। 1988 সালের পরে সেটি দায় বর্তায় ওয়াসার কাছে, এবং তাদের কাছে সেটি ছিল প্রায় 32 বছর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে এসেছে 3.5 বছর। এই 3.5 বছর সেই দায়িত্ব গ্রহণের পরেই কিন্তু প্রথম বছরেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে উদ্যোগটি নিয়েছিল যে প্রথম বছরে আমরা দেখি কোথায় কোথায় জলাবদ্ধতা হয়, সেটি বিবেচনা করে 161টি জায়গা শনাক্ত করা হয়েছিল, এবং গত বছর পর্যন্ত 101টি জায়গা সেটিকে জলাবদ্ধতা মুক্ত করা হয়েছে, এবং এই বছরে 26টা, বাকিটা সামনের সময়ের ভিতরে আমরা শেষ করব। হ্যাঁ, এখানে যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে আমাদের কাছে চলে এসেছিল সেটি হচ্ছে যে আমাদের এই ঢাকা শহরে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা, কিছু পানি নিষ্কাশিত হয় সরাসরি নালা নর্দমার সাথে সরাসরি সংযুক্ত রয়েছে। বিশেষভাবে আমরা যদি বলি মুগদা এলাকার যে এলাকার পানিটা, সেটি সরাসরি খালের সাথে এবং নদীর সাথে, সেখানে তো অল্পতেই বৃষ্টির পানি জমে যায়। জি, আমি বলছি। তারপরে কিছু জায়গা আছে আমরা পাম্প করে কিন্তু পানি বের করতে হয়, কিছু জায়গায় আছে স্লুইস গেটের মাধ্যমে পানিগুলো নিষ্কাশন হয়।
আপনারা এটিও বিবেচনায় নিতে হবে যে পানির যদি উচ্চতা বা ব্যবধান যদি বেশি থাকে, যে দ্রুত গতিতে পানি যেতে পারে, কিন্তু যদি যেখানে পানিটা ডিসচার্জ হবে সের উপরে সেটি যদি পানির স্তর যদি উপরে উঠে যায়, কিন্তু সেই গতিতে সে পানি যাবে না। এটি একটি স্বীকার করতে হবে। আপনারা জানেন যে উত্তরবঙ্গে বন্যা চলছে, সেই পানিগুলো কোইন্সিকুয়েন্সলি কিন্তু এদিকে প্রবাহিত হয়ে আসছে। কিন্তু ঢাকার সাথে যে ঢাকার শহরের মধ্যে যে নালাগুলো রয়েছে বা যে পানির লাইনগুলো রয়েছে নিষ্কাশনের জন্য, সেই লাইনগুলো তো কখনো আমরা দেখি না যে বৃষ্টি যখন হয় তখন নিরাপত্তা কর্মীরা, যারা বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মী যারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়োজিত থাকে, তাদেরকে তো আমরা খুব বেশি আমি খুব বিনীতভাবে আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার সংশ্লিষ্ট যে সমস্ত প্রায় 5,000 কর্মী কাজ করে, প্রতিদিন রাত্রে 2,500 থেকে 3,000 মেট্রিক টন বর্জ্য তারা অপসারণ করে। এই কাজটি করে তারা সারা রাত্রে ভোরবেলায় তারা ঘুমাতে যায়, এবং ওই দিনের ঘটনার প্রেক্ষিতে আমি বলতে চাই তাদেরকে তার ঘুম না পারিয়ে তাদেরকে কিন্তু তখন মাঠে ময়দানে, দ্যাট ইজ আমাদের সেই রাস্তাঘাটে কিন্তু মোতায়েন করা হয়েছিল। কিন্তু এই ময়লার যে কত টন বললেন, 2,500 থেকে 3,000 টন, এটি কি শুধু রাস্তার যে রাস্তা না, এটা বাসা বাড়ি থেকে শুরু করে আমি ইন টোটাল বলছি, যেগুলা আমরা পিসিএসপির মাধ্যমে যারা আমাদের প্রতিটি বাসা বাড়ি থেকে ময়লাগুলা সংগ্রহ করে, সেখান থেকে তারা এসটিএসে নিয়ে আসে, অর্থাৎ অন্তর্বর্তী বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, সেখানে নিয়ে আসে, ওখান থেকে আমরা ভাগাড়ে নিয়ে যাই, দ্যাট ইজ ডাম্পিং স্টেশন। আমরা আজকে আরেকটি বিষয় একটু আপনার সাথে যুক্ত করতে চাই, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে 72 ঘন্টা পার হলেও সেখানে কিন্তু একটি জায়গা রয়েছে যেখানে পানি এখনো পর্যন্ত মানে রয়েছে না, এখনো পর্যন্ত নেই। কেন আমি আপনাকে বলেছি যে এক একটা অঞ্চলকে কিন্তু এক একভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো রয়েছে। কয়েকটি জায়গায় কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতাগুলো বলি বা পরিস্থিতির কারণে আমরা বাধ্য হয়েছি যে সেখানে আসলে পানিগুলো আমরা নিষ্কাশন করা, বাট আমরা কিন্তু বসে নেই, সেখানে আমরা আমাদের কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা নিয়েছি। বুয়েটের কথা বলেন, কিংবা আপনি যদি হয়তো নিয়ে আসবেন নিউ মার্কেট এলাকার কথা, এগুলোর সাথে খুবই কানেক্টিভিটি আছে। যে অন্তর্জালটা আছে নিচে দিয়ে পাইপলাইনের, সেই পাইপলাইনটি যে কোনোভাবে হোক না সেখানে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সেই প্রতিবন্ধকতার প্রেক্ষিতেই কিন্তু আমরা পানিগুলা সেখান থেকে ডিসচার্জ সেভাবে পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিন্তু আমরা আগামী বছর আশা করছি এই বিষয়টি আমরা সমাধান করতে পারবো, সেইভাবে আমাদের কর্মপরিকল্পনা আমরা গ্রহণ করেছি। ওকে, আমরা একটু এই মুহূর্তে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খানের কাছে একটু যেতে চাই যে জলবদ্ধতা নিরসনে আমরা দেখেছি একেবারে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো, যেমন বলছিলেন যে ময়লা আবর্জনা পরিষ্কার করা এবং পানি নিষ্কাশনের যে রাস্তা রয়েছে সেই জায়গা থেকে ময়লা পরিষ্কার করা, এছাড়া আসলে কোন ধরনের কাজ সিটি কর্পোরেশন করছে? আসলে কি পানি নিষ্কাশনের জন্য বা জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য কোনো বাস্তবসম্মত কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক যারা শুনছেন সবার প্রতি রইল সালাম, শুভেচ্ছা। আসলে জলাবদ্ধতা এটা আসলে একটা মানে বহুমাত্রিক বিষয়। সেই বহুমাত্রিক বিষয়ের মধ্যে আছে আপনি কিভাবে শহরটা পরিকল্পনা করেছেন, সেই নগর পরিকল্পনা একদম স্ট্রেট ওয়ে, সেটা শুধু যে জলের নেটওয়ার্কের পরিকল্পনা, নগরটা কিভাবে সাজিয়েছেন। এখন নগর সাজানোর মধ্যে যদি অনেক বড় ভুল করে বসেন তখন জলাবদ্ধতা হবে। যেমন ঢাকা শহর, যেটা জানেন যে আমাদের এই শহরটা যখন আজ থেকে 100 বছর আগেও আসলে এমন একটা শহর ছিল যে এই শহরে চারদিকে অসংখ্য নদী নালা ছিল, সেটার খালের নেটওয়ার্ক আমাদের এই বর্তমান যে শহরটা সেই শহরের কেন্দ্রে সেই একটা জালের মতো ছিল। সেই ন্যাচারাল যে সিস্টেমটাকে আমরা যখন নগরায়নে, অবশ্যই নগরায়ন মানে সেখানে কৃত্রিম কাঠামো তৈরি হবে, কিন্তু কাঠামো তৈরি করতে গিয়ে নেটওয়ার্কটাকে আমরা বড় আকারে ডিসরাপ্ট করে ফেলেছি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে শুধুমাত্র যে জলের নেটওয়ার্ক না, তার বাইরেও যে পুরো নগর এলাকাতে যে পরিমাণ সবুজ এলাকা থাকে, সেই সবুজ এলাকাতে যখন বৃষ্টিগুলো হয় তখন সবুজ এলাকা 2টা কাজ করে। একটা হচ্ছে পানিটাকে আমাদের যে জলজ নেটওয়ার্ক, যেটা কৃত্রিম অথবা ন্যাচারাল, সেখানে যেতে একটু সময় নিতে দেয়, আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেয়। মানে এই যে সবুজ এলাকার যে বিন্যাস, সেটা খুবই গুরুত্বপূর্ণ। অথচ আমরা আয়রনি হচ্ছে যে আমাদের ঢাকা শহরে যত সবুজ এলাকা ছিল সেগুলো কমতে কমতে এমন অবস্থায় এসেছে যে এখন 6-7 ভাগ আছে কিনা সন্দেহ, অথচ আইডিয়ালি 25 ভাগ থাকার কথা ছিল। আর কেন্দ্রীয় এলাকাতে জল ধারণ জলাশয় এলাকা, সেটা এখন কমতে কমতে 4 ভাগের মতো আছে, যেটাও 10-15 ভাগ আগে ছিল। তাহলে এই বিন্যাসটা কিন্তু মানে সিটি কর্পোরেশন নষ্ট করেনি। ওভার দ্য ইয়ার্স এই যে আমাদের নগর পরিকল্পনা নিয়ে যে কাজ করে, যে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সেই উন্নয়ন কর্তৃপক্ষের সেই পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুরো রাষ্ট্রযন্ত্র, সেই যন্ত্রটা মানে এটাকে দেখভালের দায়িত্ব ছিল, সব জায়গাতেই আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়াতে এখন দেখা যায় যে বৃষ্টি, আপনি তো যেই শুক্রবারের কথা বলছেন সেই শুক্রবারে তো 130 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, কিন্তু 50-60 মিলিমিটারে তো বৃষ্টিপাত জলাবদ্ধতার বিষয়টা আমরা দেখি অনেক সময়, এখনও দেখি। তা এখন এটার মূল ইন্ডিকেশনটা হচ্ছে যে আসলে 50, 60, 150 নাকি 200, বিষয়টা না, বিষয়টা হচ্ছে নগর পরিকল্পনার যে বেসিক কাঠামোর যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটাই কিন্তু আমাদের জলাবদ্ধতার অন্যতম বড় কারণ। এবং এই একই কারণে আপনি সিটি কর্পোরেশন তার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করছে সেটা ভিন্ন আলাপ, ওনারা যদি শতভাগ করেও থাকেন, কিন্তু শহরে যে বর্তমান যে কাঠামোটা, সেই কাঠামোর মধ্যে আমাদের এই যে জলাবদ্ধতার যে হবে না এমন বলার কোনো সুযোগ নেই। যেটা আমরা বলি, এখন বলতে পারেন জলাবদ্ধতার ডিউরেশনটা কমাতে পারছেন কিনা, জলাবদ্ধতা হবেই। এখন এমনভাবে শহরটা অলরেডি হয়ে গেছে, এমন অনেক জায়গা আছে যেখানে 90% কনক্রিট এলাকায় আচ্ছাদিত এলাকা হয়ে গেছে, এবং সেখানে সব পানি এসে আপনার হচ্ছে যে চাপটা পড়ে আমাদের ড্রেনেজ নেটওয়ার্কের উপর। অথচ আইডিয়ালি যদি আমাদের এই যে ব্লু নেটওয়ার্কের পাশাপাশি যদি সবুজের যে আচ্ছাদনটা থাকতো, এমনকি প্লটের আশেপাশে যদি সবুজ থাকতো, তাহলে কিন্তু অর্ধেক চাপটা কমে যেত, আমাদের বর্তমান যে ড্রেনেজের যে পানিটা আসে তার অর্ধেক পানিটা কমে যেত। তাহলে এই জায়গাটা একটা বড় প্রশ্ন যে আমরা নগরটাকে কেন এভাবে এই অবস্থায় নিয়ে আসলাম। এখানে আরেকটি প্রশ্ন হতে পারে যে ঢাকা শহরে যে ড্রেনেজের যে মহাপরিকল্পনা নেওয়ার কথা বলা হয়েছিল, সেটিও তো কোনো মানে বাস্তব দেখা মহাপরিকল্পনা তো নিয়েছে, একটা ওয়াসার একটা মহাপরিকল্পনা ছিল, কিন্তু যেটা হলো যে এখন ওয়াসার কাছ থেকে যখন সিটি কর্পোরেশনের কাছে গেল, এখন সিটি কর্পোরেশন আর সেই মহাপরিকল্পনা এখন ফলো করছে না, তারা হয়তো আরেকটা পরিকল্পনা করার কথা ভাবছে। আবার যেহেতু সিটি কর্পোরেশন দুটো সিটি কর্পোরেশন তাদের মতো করে আলাদা করবে, তাদের মধ্যে অবশ্যই সমন্বয় লাগবে। কিন্তু যে কোনো কাজ আপনি জানেন যে পরিকল্পনাবিহীনভাবে করলে একরকম, পরিকল্পনা নিয়ে করলে একরকম। এখন যেটা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের সিও তিনি বলছিলেন যে ওনারা বিভিন্ন পয়েন্ট চিহ্নিত করেছেন, সেটা একটা মানে ওয়ে যে আপনি প্ল্যানিংয়ের ক্ষেত্রে যে আপনার যেই জায়গাগুলোতে হটস্পট যদি বলি, জলাবদ্ধতা হটস্পট, সেখানে আমি সলিউশন করছি। হটস্পটের বাইরে গিয়েও কিন্তু পুরো নেটওয়ার্ক নিয়ে কাজ করতে হবে। পরিকল্পনা যখন আসবে পুরো নেটওয়ার্ক, পাশাপাশি হটস্পটগুলো তো বিশেষ বিবেচনায় থাকবে, পুরো নেটওয়ার্কটাকে নিয়ে কাজ করার জায়গাটাতে আমাদের মনে হচ্ছে যে আরও পরিকল্পনার প্রয়োজন আছে। এবার একটু চট্টগ্রামে যেতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন চুয়েটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজালাল মিশুক। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে যত্রতত্র ময়লা আবর্জনা বা নাগরিকদের যে সচেতন হওয়ার কথা বলা হয়, এই যে সচেতন হওয়ার কথা বলা হয়, নাগরিকদের সচেষ্ট থাকার কথা বলে সিটি কর্পোরেশন সবসময় বলে থাকে, এর বাইরে চট্টগ্রামে পানি নিষ্কাশন ব্যবস্থার আসলে মূলত সমস্যা বা দায়টা কি আসলে? ধন্যবাদ। আসলে আজকে যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি যে আসলে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার সমস্যাটি এটি আজকের নয়, এটি আমরা প্রতিনিয়ত কিন্তু চট্টগ্রামের যারা নগরবাসী রয়েছে তারা ভুক্তভোগী, যার অল্প কিছুদিন আগেই বৃষ্টিতে পুরো চট্টগ্রাম নগরে তলিয়ে গিয়েছিল। এইচএসসি যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু পরীক্ষার কেন্দ্রে যেতে পারছে না, এটি আমি তুলে ধরছি একদম রূঢ় বাস্তবতা। গত বছর এইচএসসি পরীক্ষা 1 ঘন্টা পিছাতে শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিতে বাধ্য হচ্ছে। আর ব্যবসা, চট্টগ্রাম বলা হয় যে আমাদের ক্যাপিটাল, আমাদের সেকেন্ড ক্যাপিটাল, সেখানে আমাদের কিন্তু ব্যবসা বা বন্দর নগরী, সেই জায়গায় কিন্তু আসলে ব্যবসার যে ক্ষতি সেটাও কিন্তু আসলে আমরা কোনো অংশে মানে অনেক অনেক বেশি বড় ধরনের ক্ষতি হচ্ছে, সেটা আমি বলতে চাচ্ছি। তো এই কারণে আমি কেন চট্টগ্রামে এই যে জলাবদ্ধতার কারণ কিন্তু বহুমাত্রিক, এটি আসলে চট্টগ্রামের যে জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে আমি মনে করি চট্টগ্রামে এখন জলাবদ্ধতার জন্য 14,000 কোটি টাকারও বেশি টাকার যে প্রকল্প চলমান রয়েছে, সিডিএস, সিটি কর্পোরেশন, অস্থা এবং পানি উন্নয়ন বোর্ড, তারা হচ্ছে এই প্রকল্পগুলো চলমান রেখেছে। এই যে যারা প্রকল্পগুলো চলমান রেখেছে তাদের প্রকল্পের বিষয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব, কিন্তু আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ঢাকার যে পানির যে সমস্যা, নিষ্কাশনের সমস্যা আপনি নিশ্চয়ই শুনছিলেন, এই ধরনের একই ধরনের সমস্যা কি চট্টগ্রামেও রয়েছে? জি, আমি শুনছিলাম চট্টগ্রামে একই ধরনের সমস্যা রয়েছে, কিন্তু এখানে 1995 সালে যে ড্রেনেজ মাস্টার প্ল্যান করা হয়েছিল সেখানে 56টি খালের কথা বলা হয়েছিল, যেগুলোকে পুনরুদ্ধার করে চলমান রাখার জন্য কথা বলা হয়েছে। কিন্তু বর্তমানে যে প্রকল্প রয়েছে সেখানে 36টি খালের কাজ করা হচ্ছে।
এবং এই যে 36টি খালের কাজ করা হয়েছে সেই খালগুলোতে পানি যাওয়ার জন্য যে ড্রেনগুলোকে ক্লিয়ার রাখতে হবে সেটি আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিত কার্যক্রম করা হচ্ছে না। এবং এই সাথে আমি শুধু সিটি কর্পোরেশন বা সেবাদানকারী প্রতিষ্ঠানকে আমি দোষারোপ করব না, আমাদের যারা আমরা নগরবাসী রয়েছি আমাদেরও কিছু অভ্যাসগত কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। আমরা প্লাস্টিক বর্জ্য বা যে কোনো বর্জ্য পদার্থগুলো ফেলছি সেখানে, কিন্তু সেই অভ্যাসগত চেঞ্জ আনতে হবে। কারণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যে পরিমাণে বর্জ্য পদার্থ উৎপাদন হয় প্রতি দিন, তার 2/3 হচ্ছে সিটি কর্পোরেশন ম্যানেজ করতে পারে, সেটিও আসলে প্রপারভাবে না, বাকি 1/3 কিন্তু হচ্ছে ড্রেনে ফেলা হয়। তো এইভাবে আসলে ঢাকার মতোই, কিন্তু ঢাকা থেকে এখানে একটু আলাদা, কারণ আমাদের যে জিওগ্রাফিক্যাল কিছু চেঞ্জ, এখানে পাহাড় রয়েছে, পাহাড় কাটা বন্ধ করতে হবে। পাহাড় কাটা বন্ধ না করলে পাহাড়ের বালিগুলো গিয়ে কিন্তু ড্রেনগুলোকে বন্ধ করে দিচ্ছে, লক করে দিচ্ছে। তো সেই জায়গাগুলো সমাধানে মানে যাদের উদ্যোগ হওয়ার দরকার ছিল, পাহাড় কাটা বন্ধ, সেই উদ্যোগগুলো কি দেখতে পান? সেই উদ্যোগগুলো আমরা আসলে খুবই আশাবাদী ছিলাম, কিন্তু এখন অনেকটা আশা হত। এই কারণে আমি বলবো সিডিএ বা অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে চট্টগ্রাম নগরবাসীকে তাদেরকে সুন্দর একটা কমফোর্ট লাইফ দেওয়া। কিন্তু সেখানে সিডিএ করছে কি, দুটি আবাসিক এলাকা করেছে, একটাই করেছে অক্সিজেনে, সেটিকে অনন্য আবাসিক, আরেকটি করেছে হচ্ছে বাকলিয়াতে কল্পলোক আবাসিক। এই আবাসিক এলাকাগুলো যে স্থানে রয়েছে সেগুলোকে বলা হতো চট্টগ্রাম মহানগরীর হচ্ছে পানিগুলো বৃষ্টিপাতের সময় যে পানি থাকতো সেটার একটা রিজার্ভার হিসেবে কাজ করত। তারা করলো কি, সেই দুটি জায়গাতে দুটি হাউজিং প্রকল্প নিয়ে জায়গাগুলো ভরাট করে ফেললো। এমনভাবে কাজগুলা করা হচ্ছে যেখানে কোনো সমন্বয় একটি সংস্থার সাথে আরেকটি সংস্থা নেই। পাহাড় কাটা বন্ধের জন্য আমরা চুয়েটের যারা রয়েছে নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের, আমরা নিয়মিত তাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি, সেগুলোর বাস্তবায়নের সংখ্যা খুবই কম। পাশাপাশি অলরেডি কিন্তু সিডিএতে মাস্টার প্ল্যান, ড্রেনেজ মাস্টার প্ল্যান রয়েছে, তারা যদি ওই ড্রেনেজ মাস্টার প্ল্যানটাই বাস্তবায়ন করতো তাহলে চট্টগ্রাম সিটি আজ কিন্তু জলাবদ্ধতার মতো এই রূঢ় বাস্তবতায় বা একটা বাজে সিচুয়েশনে পড়তো না। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আপনারা জেনে অবাক হবেন, এখন পর্যন্ত ডেডিকেটেডলি একজনও টাউন প্ল্যানার, নগর পরিকল্পনাবিদ, যিনি নগর পরিকল্পনায় 4 বছর আন্ডারগ্রেড পড়াশোনা করে অভিজ্ঞতা সম্পন্ন একজনও নগর পরিকল্পনাবিদ সেখানে কর্মরত নেই। যেখানে এরকম একটি সংস্থায় একজনও নগর পরিকল্পনাবিদ নেই, আমি দুঃখ নিয়ে বলছি। সেখানে পরিকল্পনা নিশ্চয়ই কিছুটা অভাব থাকবে। আমরা এসব বিষয়ে আরো আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন প্রকাশ। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে জলাবদ্ধতার বিভিন্ন দিক নিয়ে। এখন একটু আবারও ফিরতে চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও মিজানুর রহমানের কাছে। এই যে গত 4 বছর ধরে আমরা জানি যে 2 সিটি কর্পোরেশন মিলিয়ে 730 কোটি টাকা বিভিন্ন উন্নয়ন কাজে ব্যয় করা হয়েছে। তার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে 370 কোটি টাকা ব্যয় করা হয়েছে আমি যতটুকু জানি, না 360 কোটি টাকা। তো এই যে টাকা ব্যয় করা হলো, এর মধ্য দিয়ে কি আসলে দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাগরিকরা দেখতে পাচ্ছে না? জি, দৃশ্যমান অগ্রগতি যদি বলি, আমি একটি আপনাকে উদাহরণ বা জ্বলন্ত উদাহরণ দেখা যাচ্ছে আদি বুড়িগঙ্গা, যেখানে 4.5 লক্ষ মেট্রিক টন বর্জ্য সেখান থেকে সরানো হয়েছে এবং সেটিকে নান্দনিক বলেন কিংবা এটার গভীরতা, সেটি একটি প্রকল্পে। প্রথমত যে কাজটি আমাদের ঢাকা দক্ষিণ সিটির মাননীয় মেয়র মহোদয়ের সাহসী ভূমিকার কারণে যেটি হয়েছে যে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে ক্যাডাস্ট্রাল সার্ভের এবং পানি আইন অনুযায়ী কিন্তু সেটিকে দখলমুক্ত করা হয়েছে। তার ধারাবাহিকতা আরও 4টি খাল আছে, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। তারপরেও এখানেও এই 4টি খালের যেখানে সেখানেও প্রায় 900 কোটি টাকার একটি প্রকল্প চলমান আছে এবং সেটা পাশাপাশি অবৈধ দখলদারদেরকে উচ্ছেদের পরিকল্পনাটি অনেক দূর কার্যক্রম এগিয়ে গেছে। সেখানেও আমি বলবো যে আপনি সহ আপনার সেই সকল প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সহ বিশেষভাবে আমাদের নাগরিক সমাজের কাছে উদাত্ত আহ্বান জানাবো যেন এই ক্ষেত্রে সবাই সহযোগিতা পায়। কারণ সবাই চায় নগরকে সুন্দর করেন, সবাই পানি জলাবদ্ধতা না হোক, কিন্তু এই ক্ষেত্রে সহযোগিতা লাগবে। কারণ আমি পানিগুলা নিয়ে কোথায় ফেলবো, কিভাবে? দ্রুত গতিতে পানি যদি অপসারণ হতে হয় তাহলে আজকে যে খালগুলো সুতার মতো চিকন হয়ে গিয়েছে সেগুলোকে তো তার স্বরূপে যদি আমরা করে না নিতে পারি
তাহলে কিন্তু আমরা সেই অবস্থাটি পাবো না। তারপরে আরও কতগুলো বিষয় আছে, সেটি হচ্ছে যে যেমন বলছি প্রতি বছরই কিন্তু আমাদেরকে রেগুলার কিছু কাজ করতে হয়। এই যে আমি সেখানে নাগরিকদের কাছে আরেকটি সহযোগিতা অনুরোধ করব, সেটি হচ্ছে যে এইবার আপনারাও দেখেছেন এই প্লাস্টিক বর্জ্য যেখানে সেখানে ফেলে দেয়া প্রেক্ষিতে আমাদের কমলাপুরে যে পাম্প বলেন কিংবা ধোলাইখাল কিছুক্ষণ পর পরে সেটি ট্রিপ করে, কারণ হচ্ছে এত বেশি প্লাস্টিক বর্জ্য এত বেশি এখানে হয়ে যায় এবং বিশেষভাবে খালের মধ্যে দিয়ে নর্দমার মধ্যে দিয়ে ল্যাব তোষক খাট পালং থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমাদের কাছে ভেসে আসে। তবে এখানে একটি জিনিস একটু বলতে চাই, যেমন কিছু কিছু এলাকা আছে উঁচু নিচু থাকার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা, যেমন আমি যদি বাংলা মোটরের কথা বলি বা গ্রিন রোড এলাকা রয়েছে, পান্থপাত এলাকা রয়েছে, সেই এলাকাগুলো কিছুটা নিচু, তো ওই জায়গায় যে পানিটা জমে যাচ্ছে সেই পানিটা জমে নিষ্কাশনের জন্য পাশেই তো ধানমন্ডি লেক আছে, এই পাশে হাতির ঝিল, এই জায়গাগুলোই কেন জমে যাচ্ছে? হাতির ঝিলের কথা তো আমি একটু আগে বললাম। এখানেও আরেকটি বিষয় হলো যে এটি আমি বলবো যে আসলে একটি সংস্থার কাছে ব্যবস্থাপনাগুলো আসা উচিত, কারণ হাতির ঝিলের ব্যবস্থাপনাটা কিন্তু আসলে সিটি কর্পোরেশনের কাছে নাই, এটি কিন্তু আমাদের জন্য সমস্যা হয়। সুতরাং সেই ব্যবস্থাপনা মনে করি যে সুষ্ঠু এবং সমন্বিতভাবে এই কার্যক্রমটি বাস্তবায়নের ক্ষেত্রে এটি আছে। আর ধানমন্ডি লেকের কথা যেটি বলেছেন কিংবা ইয়ের কথা বলেছেন, সেখানে আমি সমস্যার কথা একটু আগে বলেছি যে নিউ মার্কেট সহ সেই যে প্রতিবন্ধকতা, সেটি আমার জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে আছে। তো এখানে আরও অনেকগুলা বিষয় আছে, সেটি হচ্ছে যে অনেক সংস্থাগুলা কাজ করে, তারা মনে করে যে তারাই সব কিছু জানে। কারণ আসলে আমি যদি বলি যে যিনি অর্থোপেডিক্সের ডাক্তার তিনি অর্থোপেডিক্সেরটাই করবেন, উনি যদি সার্জারি বা দাঁতের ডাক্তারের কাজ করেন সেটা শোভনীয় নয়। আমি যদি বলি যে একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়তো বা উনি রাস্তার কার্পেটিংয়ের কাজ করতে পারবে, কিন্তু ওনাকে যদি রানওয়ের কাজ করতে দেয়া হয় অবশ্যই উনি সাথে সাথে সেটি পারবেন না। কিন্তু আমাদের এখানে দেখা যায় যে অনেকেই প্রকৌশলগত এই দিকগুলোকে এইভাবে বিবেচনা না করে নিজেদের দক্ষতার কথা দিয়ে কিন্তু নিজেরাই কাজগুলো করে ফেলে। এতেই কিন্তু আমাদের জন্য বিড়ম্বনা হয়। কারণ আমার নেটওয়ার্কটা কিভাবে আছে, আমার অন্তর্জালটা কিভাবে আছে সেটি আপনি জানেন না, আমার নাড়িভুঁড়ি কোন দিক দিয়ে, ভেইনটা কোন দিক দিয়ে প্রবাহিত হয়েছে সেটি আপনি জানেন না, কিন্তু আপনি এইভাবে কাজ করে কিন্তু আমার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এই সবগুলা বিষয়ের কারণেই কিন্তু আমরা যতটুকু কাজ করেছি সেগুলো ম্লান হয়ে যায়। কিন্তু আমি তো বলেছি 3.5 বছর 32 বছর গিয়েছে, ওইদিকে আরও স্বাধীনতার পরে গিয়েছে, সেই বিষয়গুলো কিন্তু অনেক সংস্থা দায়িত্ব পালন করেছে। সুতরাং সেখানেও সমন্বয়হীনতার একটা ব্যাপার আছে, সেটাও আছে কিছুটা। এই যে বললাম আমি, তারপরে অনেক জায়গায় দেখা গিয়েছে আমার ড্রেনের মধ্যে দিয়ে আরেকজনে আরেকটা, অর্থাৎ আমার একটা বেইনের মধ্যে দিয়ে আরেকটা বেইন ঢুকিয়ে দিয়েছে, সেগুলোও কিন্তু আমাদের ক্ষেত্রে এই পরবর্তীতে আমরা যখন টের পাচ্ছি তখন তাদেরকে বলছি। সিটি কর্পোরেশন তো দেখা যায় যে মানে যখন বর্ষা মৌসুম আসে তার আগেই একটু উদ্যোগ হয়, খোঁড়াখুঁড়ি শুরু করে, এটা তো আরো না, সেটা আসলে সেটাও একটা সমস্যা। সেটা হচ্ছে বিভিন্ন সংস্থাকে অনুরোধ করা। আমরা আপনারা ওইখানে টকশোতেও আমার সাথে কথা হয়েছে, আমরা গত এপ্রিল মাসে কিন্তু তাদেরকে ডেডলাইন দেওয়া হয়েছিল 30/4/2024 কিন্তু ডেডলাইন দেওয়া হয়েছে, কিন্তু তারা বিভিন্ন যুক্তি বাইরের এক্সপার্ট আমরা আনতে পারি নাই, কিংবা আমাদের কেবলটা আইসা পৌঁছায় নাই, কিংবা আমাদের এলসি আমরা খুলতে পারি নাই, ইত্যাদি ইত্যাদি বিষয় করে তারা বিভিন্নভাবে বিলম্বিত করাতে কিন্তু আমরা অনেক ভোগান্তিতে কিংবা সেই কার্যগুলোকে আমরা পরিপূর্ণভাবে সেই মেরামত করতে পারিনি। সমস্ত সমস্যাগুলা জনিত কারণে আসলে যতটা সমস্যা তার চেয়ে প্রকট হয়েছে কিন্তু এই সার্বিক সমন্বয়হীনতা একটি বড় সমন্বয়হীনতা এর মধ্যে আছে। তারপরে বললাম যেমন হাতির ঝিলের ব্যবস্থাপনাগুলো রয়েছে রাজুকের কাছে, সেখানে একটা বিষয় আছে। তারপরে আমরা যে উত্তরাধিকারের সূত্রে যে জরাজীর্ণ অবস্থায় জিনিসগুলো পেয়েছি সেগুলো আস্তে আস্তে ইয়ে করছে। তারপরে আমাদের জনবলের বিষয়গুলো আছে, সেগুলোর জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি। সবকিছু মিলিয়ে সিটি কর্পোরেশনকে তাদের যে যে দায়িত্বগুলো আছে সেগুলো বুঝিয়ে দেওয়া একটা বিষয় এখানে অবশ্যই রয়েছে, সেজন্য ব্রেকিং টাইম প্রয়োজন। আমি একটু নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খানের কাছে আসতে চাই যে এই যে 720 কোটি টাকা এটি 2 সিটি কর্পোরেশন মিলে খরচ করেছে, এই যে খরচটা এটা কি আসলে পরিকল্পনার মধ্য দিয়ে হয়েছে বলে মনে হয় আপনার? আসলে দৃশ্যমান তো সিইও উনি যেমন বললেন, এটা তো দৃশ্যমান তেমন কিছু দেখতে পাচ্ছি না। প্রথম কথা হচ্ছে যে কোনো শহর চালাতে গেলে তো খরচ করতেই হবে, টাকার অঙ্কটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেটা বলছিলেন যে পরিকল্পনা মাফিক হয়েছে কিনা। আগে ওয়াসাও খরচ করেছে, হ্যাঁ, খরচ তো দিনকে দিন বাড়বে, এটা বাস্তবতা।
এখন যেটা উত্তর এবং দক্ষিণ দুই সিটি কর্পোরেশন যেটা মনোনিবেশ করেছে সেটা হচ্ছে যে পয়েন্টগুলোতে জলাবদ্ধতা বেশি হয় সেই পয়েন্টের উপরে সলিউশন খোঁজার চেষ্টা করেছে, কিন্তু এর বাইরে টোটাল নেটওয়ার্কটাকে নিয়ে যে কাজ করার কথা সেই কাজটা কিন্তু হয়নি। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, সিটি কর্পোরেশনের কাজ শুধুমাত্র যে আপনার যেখানে জলাবদ্ধতা হচ্ছে সেখানে ড্রেন, খাল সংস্কার, সেটা তো আছেই, কিন্তু খালগুলো যে মানে সঠিকভাবে মেনটেনেন্স হচ্ছে কিনা, ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, এটা দেখভাল করার দায়িত্ব দুই সিটি কর্পোরেশনের। আপনি যদি রামচন্দ্রপুর খালে যে সাদেক এগ্রো যে ঘটনাটা যদি খেয়াল করে দেখেন, এটা একটা ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশে কেন জলাবদ্ধতা হচ্ছে। আপনি দেখেন, আপনি যদি গুগল আর্থ এবং গুগল ইমেজটা দেখেন, রামচন্দ্রপুর খাল গুগল ম্যাপে দেখাচ্ছে যে বেশ বড় একটা খাল, কিন্তু খালের আপনার হচ্ছে যে উত্তর দিকের অংশ, উত্তর পশ্চিম দিকের অংশ গুগল যদি ইমেজে গেলে দেখা একদমই নাই। সেখানটাতে সাদেক এগ্রো থেকে শুরু করে আপনার অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, ইনক্লুডিং প্রাইভেট ইউনিভার্সিটি। তাহলে দেখেন এটা কিভাবে হলো, মানে একটা খাল, এটা আপনি ফ্লাড ফ্লো জোন না, খাল যদি চোখের সামনে, সেখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আছে, জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, কর্পোরেশন আছে, তাহলে চোখের সামনে এত বড় একটা নেটওয়ার্ক বিলীন হয়ে গেল, মানে কেউ কিছু দেখলো না। এখন আপনি একদিকে নেটওয়ার্কটা বিলীন হয়ে গেল, আবার বিলীন হওয়ার পরে সাদেক এগ্রো নিয়ে কিন্তু এই বছর প্রথম রিপোর্টিং হয়নি। এই বছর তো সিটি কর্পোরেশন সাদেক এগ্রোর উপরে যখন সোশ্যাল মিডিয়াতে যখন একদম তীব্রভাবে আসলো, তখনই কর্পোরেশন অভিযান চালিয়ে সাদেক এগ্রোর কে উচ্ছেদ করতে গেল। কিন্তু গত বছরও রিপোর্ট করেছে, আমি নিজে সাদেক এগ্রোর পরিবেশ দূষণ নিয়ে কথা বলেছি, কিন্তু সাদেক এগ্রো ইভেন আমাকে এমনও রিপোর্টার বলেছে এই বছর যখন উচ্ছেদের কিছুদিন আগে তারা রিপোর্ট করেছে বিভিন্ন হাউস, সেটা প্রকাশ করতে পারেনি। কারণটা হচ্ছে তাদের যে খুঁটির জোরটা এত বেশি। এবং এই যখন সাদেক এগ্রো যখন উচ্ছেদ হয়, সেই উচ্ছেদের সময় তখন আবার রিপোর্ট আসলো যে সেখানে আপনার যে সঙ্গীত একাডেমি আছে সেটাকে উচ্ছেদ করা যাচ্ছে না, আবার অনেকের বসত বাড়ি আছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, সেগুলোকে উচ্ছেদ করা যাচ্ছে না। এবং এখন যে উচ্ছেদটা হলো সেটা বিচ্ছিন্ন, মানে এটা এমন না যে পুরো নেটওয়ার্ক ধরে কাজ হচ্ছে, উচ্ছেদ হয়েছে, মিডিয়ার প্রেশার ছিল, সোশ্যাল মিডিয়ার চাপ ছিল, হয়েছে, এখন সব থেমে গেছে। এটা হচ্ছে আমাদের চরিত্র। যদি চরিত্র হয়, এটা এমন না যে কর্পোরেশনের চরিত্র, এটা হচ্ছে রাষ্ট্রের চরিত্র। রাষ্ট্র হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। সাদেক এগ্রোর ক্ষেত্রে আমরা দেখেছি কিছু বস্তিবাসীকে উচ্ছেদ করা হয়েছে, তারা মিডিয়ার সামনে বলছে যে আমাদের দুর্বল দেখে উচ্ছেদ করে দিল, আমরা যাবো কোথায়। আর আপনার মানে তারাই বলছে, সামনে দেখেন যে সঙ্গীত একাডেমি উচ্ছেদ করা হয়নি, আর অনেক বাড়ির খবর তারাই বলছেন। তো যখন এই যে দখলদারিত্বের একটা ব্যাপার তো রয়েছে, এর ফলে তো আমাদের খালগুলো দখল হয়ে যাচ্ছে। নিশ্চয় আপনার কাছে আবার আসবো। আমি একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে যে 4টি সেবা সংস্থা রয়েছে, তাদের যে প্রকল্পগুলো রয়েছে, 4টি প্রকল্প তারা বাস্তবায়ন করছে প্রায় 14,263 কোটি টাকা ব্যয়ে। এবং এই যে খরচ করার পরেও জলাবদ্ধতার কি কোনো নিরসন হচ্ছে? বা এখন তো আমরা দেখছি যে চট্টগ্রামে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জি, চট্টগ্রামে আসলে যে 4টি সেবা সংস্থা যারা হচ্ছে কাজ করছে, অবশ্যই টাকা ব্যয় হচ্ছে, কাজও তারা করছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি তারা কাজ করছে, কিন্তু কাজটি অবশ্যই পরিকল্পিতভাবে হতে হবে, কাজটি অবশ্যই নিয়মমাফিকভাবে হতে হবে। কারণ চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের শুরুতেই বা গোড়ায় গলদ যেটাকে বলা হয়, যে এই প্রকল্পগুলো নেওয়ার আগে, প্রত্যেকটা প্রকল্প নেওয়ার আগে কিন্তু সম্ভাব্যতা যাচাই বা সক্ষমতা যাচাইয়ের একটা ব্যাপার থাকে। কিন্তু চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কিন্তু করা হয়নি। সেকেন্ড হচ্ছে, আমি যদি বলি যে চট্টগ্রামে পুকুর এবং জলাশয় যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু আসলে স্ট্যাটিস্টিক্স নেই, বা কেউ এটা মনিটরিং করছে না। আমি শুধু কি ড্রেন সংস্কার করলে, খালগুলোকে পুনরুদ্ধার করলেই কি আমার হচ্ছে সমস্যার সমাধান হয়ে যাবে? আমাকে শতভাগ যদি এই জলাবদ্ধতার সমস্যার সমাধান করতে চাই, তাহলে আমাকে একটি পরিকল্পিত এবং একটি হচ্ছে কিউমুলেটিভ একটি হচ্ছে আমাকে সমাধানে আসতে হবে। এইটির জন্য অবশ্যই দরকার এই পুকুর জলাশয় যে ভরাট হয়ে যাচ্ছে সেটির হচ্ছে একটি নিয়ন্ত্রণ। কারণ পরিবেশ অধিদপ্তরের সমীক্ষা বলছে 1981 সালে চট্টগ্রাম মহানগরীতে 25,000 পুকুর ও জলাশয় ছিল, যেটি কমে 2017 সালে সেটি হচ্ছে 1,249টি পুকুর বা জলাশয়তে চলে এসেছে, সেটিও একটি পরিসংখ্যান বলছে। তো 2017 সালে যদি 25,000 থেকে 1,000-এ নেমে আসে, আজকে 2024, আজকে কততে নেমে এসেছে? কোনো সেবা দানকারী যে সংস্থা রয়েছে কারো কাছে কিন্তু এটির কোনো হিসাব নেই। তো আমরা জলাবদ্ধতা আমরা নিরসন করব, কিন্তু আমার যে ওপেন স্পেস কতটুকু রয়েছে, কারণ চট্টগ্রাম নগরীর মতো একটি নগরীর যে জলাবদ্ধতা বা পানি ধারণ করার জন্য 25% স্থান হচ্ছে খোলা রাখতে হবে, সেই জায়গাটা বা ওপেন স্পেস রাখতে হবে। সেখানে কিন্তু আমরা দেখছি 25% তো দূরের কথা,
5 থেকে 10% জায়গা খোলা রাখাও খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে, কারণ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো আমি একটু অন্যভাবেই বলবো, তারা অনেকাংশেই সেবাদান করার চেয়ে তারা অনেকটা বাণিজ্যিক বা ব্যবসায়িক একটা মন মানসিকতা দেখা যাচ্ছে। কারণ নগরীর 2 নম্বর গেটে যে বিপ্লব উদ্যান পার্ক রয়েছে, আমি একটু উদাহরণ দিচ্ছি, সেখানে কিন্তু আমরা বারবার সিটি কর্পোরেশনকে বলছি যে একটি নগরীর বা একটি পার্কের জন্য সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন হাইয়েস্ট 5%। এখন যদি দেখা যায় অ্যাবাভ 50% ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমরা পার্কের মতো জায়গা, যেগুলোকে খোলা জায়গা রাখার মতো আমার হাতে সুযোগ রয়েছে, সেগুলোকেও যদি আমরা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে খোলা না রেখে বা সেগুলোর যে ক্যারেক্টার রয়েছে সেটা যদি আমরা বজায় রাখি, ব্যবসায়িক মনোভাব নেওয়া আসলে খুবই নাগরিকদের জন্য খুবই কষ্টকর। এই সব বিষয়ে আলোচনা করব। এই মুহূর্তে আরও একটু বিরতিতে যেতে হচ্ছে, এখন প্রকাশে নিচ্ছে আরও একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও একটু ফিরতে চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর কাছে, যে আমরা দেখেছি যে 2021 সালে প্রায় পানি উন্নয়নের বোর্ডের কাছ থেকে 55টি স্লুইস গেট বা যদি পাম্প বলি, যেটাই বলি না কেন, এটা হস্তান্তর করা হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে। তো এই যে স্লুইস গেটগুলো বা পাম্পগুলো, এর মধ্যে অধিকাংশ আবার বিকলও ছিল, যেগুলো চালু ছিল বা আপনারা যখন হস্তান্তর করে কাছে পেলেন, আপনাদের নিয়ন্ত্রণে পেলেন, তারপরে আসলে এই পাম্পগুলোর কি অবস্থা? জি, ধন্যবাদ। আপনি জানেন যে 32 বছর একটি সংস্থার কাছে থাকার পরে উত্তরাধিকার সূত্রে আমরা সেই পাম্পগুলো পেয়েছিলাম। সুতরাং 32 বছর পরিচালনা করার পরে কি অবস্থায় আমরা পেতে পারি সেটি সহজে অনুমেয়। তথাপিও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর পিতা সেগুলোকে প্রত্যেকটা একটা করে সরেজমিনে তদন্ত করে কিন্তু এগুলাকে রিপেয়ার করে সেগুলোকে কর্মক্ষম অনেকগুলোকে করা হয়েছে, সবগুলো সম্ভব হয় না। এখন কতগুলো আসলে চালু আছে? এখন মোটামুটি মাঝে মাঝে ট্রিপ করে, অলমোস্ট সবগুলোই কার্যকর থাকে, সেটা নিয়ে কোনো অসুবিধা নাই, সেটা কাজ করে, ফাংশন করে। কিন্তু অনেক ক্ষেত্রে যেমন আমি বলছি যে একটু আগে পূর্বেই বলেছিলাম যে বিশেষভাবে ছোট পাম্পগুলা, এগুলা কিন্তু কাজ করতে গেলে তার যেখান থেকে পানিটা তার পাম্পের মাধ্যমে যাবে ওই সারাউন্ডিং এরিয়াটা পানিটা অন্তত কোনো রকমের প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে পলিথিন বর্জ্য, স্ল্যাশ বলেন, এই সমস্ত বিষয়গুলো এত বেশি পরিমাণে আসে, কিছুক্ষণ পর পরেই কিন্তু ট্রিপ করে। এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছোটগুলার ক্ষেত্রে। এই যে সচেতনতা বৃদ্ধি করার জন্য তো জন্য কি সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নিয়েছিল যে সাধারণ নাগরিকরা যাতে এই যে পলিথিন বা এই যে প্লাস্টিক জাতীয় যেসব বর্জ্য ফেলে থাকে, এবং এগুলো তো রিইউজ করা যায়, এগুলো তো আবার কাজে লাগানো যায়, সেই জায়গায় কি সিটি কর্পোরেশন কোনো ভূমিকা করা যায়? সবচেয়ে বড় কথা হলো আপনি একজন সচেতন নাগরিক হিসাবে বিভিন্ন আপনারা প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, এটি তো সবসময় সব কিছুই বলছেন কোন কাজটা শোভনীয়, কোন কাজটা করা উচিত না। আমরা যত্রতত্র যখন যেখানে ফেলে দেই, এগুলাতে যে কি কোইন্সিকুয়েন্স কি হতে পারে, এটি নমুনাগুলো আমি আপনাদের সামনে। সুতরাং সেই প্রচারণা কিন্তু আমরা সবসময় আপনাদের মাধ্যমে সবসময় করা হচ্ছে। আর একজন নাগরিক হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে, কারণ এই নগরীতে আপনি আমি সবাই বসবাস করি, যিনি আজকে ভুক্তভোগী হয়েছেন, যিনি সাফারিং, উনিও বসবাস করছেন। এই জন্যই বলছি যে এগুলার সচেতন হওয়া দরকার। আর এটা আরও যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের আদিল ভাই অলরেডি বলেছেন, সেটি হচ্ছে এই নগরায়নের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আমরা 2016 সালে বলছেন যেই পরিকল্পনাটা আমরা আর ওয়াসার থেকে পেয়েছি, এটিকে কিন্তু ওই অবস্থায় মানদণ্ডে বিচার করে কিন্তু আমরা এখন ইমপ্লিমেন্ট করা মনে হয় যথার্থ হবে না। কারণ যে এখানে অনেক তখন যদি 100টা বিল্ডিং থেকে ওই সময় থেকে থাকে, এখন সেখানে বিল্ডিং হয়েছে 200টা। আর এই যেখানে জাইকা 1988 সালে যে পরিকল্পনা করে দ্যাট ইজ একটা রিপোর্ট দিয়েছিল যে এখানে জলাধার 12.5% জলাধার, ওনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন, 12.5% জলাধার থাকার কথা। কারণ যে বৃষ্টি হবে অ্যাটলিস্ট 20% পানি সারফেস হিসাবে কিন্তু সেখানে অ্যাবজর্ব করার কথা, কিন্তু সেগুলা না থাকার কারণে সবকিছু কিন্তু আমি স্লুইস গেট কিংবা আমার পাম্প, আমি আবারও ফিরবো আপনার কাছে। আমি একটু চট্টগ্রামে যেতে চাই। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, চট্টগ্রামে যে স্লুইস গেটগুলো রয়েছে বা পাম্প স্টেশন যেগুলো রয়েছে, সেগুলোর কি অবস্থা? সেখানে কি আদতে কোনো উপকার হচ্ছে?
চট্টগ্রামে 41টি স্লুইস গেটের হচ্ছে কাজ, যেটি আসলে এই যে প্রকল্পের আওতায় চলমান রয়েছে, সেটি পানি উন্নয়ন বোর্ড হচ্ছে এবং তারা মোটামুটি সেটির কাজ করতেছে, কিন্তু এখন পর্যন্ত তার আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি বিধায়ী আমাদের হচ্ছে এই যে জোয়ারের পানি উঠতেছে অনেক সময়, আবার আমাদের এই যে সাগর তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু পানি উঠছে। কারণ হচ্ছে স্লুইস গেটগুলো এখনো ফাংশনাল হয়নি, সেগুলোর কাজ চলমান এবং দীর্ঘদিন ধরেই সেগুলোর কাজ করছে, কিন্তু যে তারিখের মধ্যে আসলে সেটিকে বুঝিয়ে দেওয়ার কথা বা সেটি যদি ইতিমধ্যেই সমাধান হয়ে যেত তাহলে হয়তো জনগণ যে জোয়ার ভাটার ফলে যে চট্টগ্রামের নিম্নবর্তী যে অঞ্চলগুলো রয়েছে বা সাগর তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, পতেঙ্গা বলেন বা ওই পাশগুলো, সেগুলো কিন্তু এই জলাবদ্ধতা থেকে কিছুটা মুক্তি পেত। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খানের কাছে যেতে চাই যে এই যে স্লুইস গেটগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, এগুলোকে কি আরও যথাযথভাবে কাজে লাগানো যেত কিনা সঠিক পরিকল্পনার ভিতর দিয়ে? কারণ এগুলো তো পানি নিষ্কাশনের জন্য একটি বড় ভূমিকা রাখে। হ্যাঁ, এক নম্বর হচ্ছে যে আসলে সুইচ গেট ভিত্তিক যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কৌশলটা খুব গুরুত্বপূর্ণ। যে আপনি পানি পাম্প আউট করবেন, এই জায়গায় যেতে হলো কেন? দ্যাট মিনস আপনার আগের পরিকল্পনায় কোনো এক জায়গায় গলদ ছিল, সেই গলদের কারণেই ন্যাচারাল যে সিস্টেমটাকে আমি ডিসরাপ্ট করেছি এবং এখন আমাকে বাধ্য হয়ে কৃত্রিম ব্যবস্থাপনায় যেতে হচ্ছে। এর সাথে আরেকটু যোগ করব, আমাদের অনেক খাল কিন্তু আপনার হচ্ছে যে খালকে আমরা বক্স কালভার্টে পরিণত করেছি, এবং খালের যে ন্যাচারাল প্রবাহের জায়গাটা ছিল সেটা বক্স কালভার্টে, তো সেই যে সুযোগটা নেই, আবার খালকে সড়ক করেছি। ইভেন আপনার 1-2 দশক আগেও আমাদের ঢাকার সেগুনবাগিচা খাল থেকে শুরু করে অনেক খাল, এই মানে সে অর্থে 2 দশক কালভার্ট করার ফলে সংকুচিত হয়ে যায় এবং সেখানে ময়লা আবর্জনা চলে যায়। আপনার পরিকল্পনা কৌশলটা যদি বড় ভুল থাকে তখন আপনি সেটা রিমিডি কিন্তু আপনি অনেক কৃত্রিম ব্যবস্থাপনা দিয়েও সেই জায়গায় যেতে পারবেন না। এই জন্য পরিকল্পনার ক্ষেত্রে আমাদের কৌশলগত ভুলগুলো আমাদেরকে বড় বড় বিপদে ডেকে নিয়ে আসছে। এখন দেখেন, আপনি যদি আমি আরেকটা জিনিস যোগ করি, ঢাকার ক্ষেত্রে ঢাকার যে পূর্বাঞ্চল, সেই পূর্বাঞ্চলে কিন্তু আগে পানির আধার ছিল, ফ্লাড ফ্লো জোন ছিল। সেই পূর্বাঞ্চলে কিন্তু এখন আপনার হাউজিং কোম্পানিগুলো একদম ফ্লাড ফ্লো জোন সব ভরাট করে ফেলেছে। তাহলে এই যে আপনার এই যে ঢাকার পূর্ব দিক দিয়ে যে পানিটা নামবে, নামার তো জায়গা নাই। এমনকি একজন আমাকে বলছে বাড়িধারাতে পর্যন্ত পানি জমছে, তো পূর্বাঞ্চলে নামছে না কেন? বললাম পূর্বাঞ্চলে বসুন্ধরা থেকে শুরু করে সেই দিকে, শুধু বসুন্ধরা না, এখন অনেক সরকারি আবাসন প্রকল্প সেদিকে হচ্ছে। এখন আপনি যদি নেচারকে ডিসরাপ্ট করেন, তখন মিজান ভাই কেন এরকম কর্পোরেশনকে 700 জায়গায় 7,000 কোটি দিলেও তো আপনি এর কোনো সলিউশন আপনি পাবেন না, টাকার অঙ্ক না। এখন নগর পরিকল্পনার যেই নেচার সিস্টেম, আমাদের যে শহরের যে এলাকাগুলো ছিল, শহরের যে জায়গায় পানি ধারণ করার কথা সেটা পানি ধারণ করতে দিতে হবে, আর যে জায়গাটা রিলেটিভলি উঁচু ডেভেলপ করার কথা, আমরা বলি ডেভেলপেবল ল্যান্ড, সেখানে ডেভেলপমেন্ট করবে। এটা নগর পরিকল্পনার বেসিক রুলস। সেই বেসিক রুলসটাকে আমরা ভায়োলেট করে শর্টটাকে এই জায়গায় নিয়ে এসেছি। সেই জায়গায় যে ড্যাবের যে পরিকল্পনাগুলো ছিল, রাজুক কি সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ড্যাবের যে পরিকল্পনা, এই সব বিষয়গুলো কি কখনো? রাজুকের ক্ষেত্রে ক্যাপাসিটিটা ওই জায়গাতেই, যে রাজুক প্ল্যান করে বলে যে কোথায় ফ্লাড ফ্লো জোন আছে, কিন্তু এটা মনিটর করার জন্য তার যেই একটা বিষয় হচ্ছে তার মানে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেটা সক্ষমতার কিছুটা ঘাটতি আছে, কিন্তু তার চেয়ে বেশি রাজনৈতিক রাজনৈতিক নেতৃত্ব ছাড়া ফ্লাড ফ্লো জোন রক্ষা করা যায় না। রাজুকের পক্ষে, রাজুকের একজন অথরাইজড অফিসারের সেই পাওয়ার আছে, একজন যিনি দখলদার, যার একটা রাজনৈতিক পরিচয় থাকে, অনেক সময় সামাজিক অর্থনৈতিক পরিচয় থাকে, সেই অথরাইজড অফিসারকে এরকম 100 অথরাইজড অফিসারকে কিনে ফেলার মতো বা তাকে ধমক দেওয়ার মতো সেই মানে আমাদের রিয়েলিটি বাংলাদেশে আছে। সেই জন্য এখন আমরা রাজুককে দোষ আপনি কত দিবেন? রাজুকের দোষ মানে কি? রাষ্ট্রের সমস্যা। রাষ্ট্র যদি রাজুককে সঠিকভাবে মানে পরিচালিত করতে চায়, তখন রাষ্ট্রের কিন্তু এই বিষয়গুলো নজরদারি দেওয়ার কথা। পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছার কথা বলছেন, সেটিও থাকা দরকার। এখন আবারও একটি বিরতিতে যেতে হচ্ছে। এখন প্রকাশ নিচ্ছি আরও একটা বিরতি। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন প্রকাশ। বিরতিতে যাওয়ার আগে আমরা স্লুইস গেট নিয়ে বা পানি নিষ্কাশনের যে পাম্পগুলো রয়েছে সে বিষয়ে আলোচনা করছিলাম। এখন একটু আমরা যে খালগুলো রয়েছে, আমরা তো জানি ওয়াসার কাছ থেকে খালগুলো সিটি কর্পোরেশন হস্তান্তর করেছে। সবগুলো মনে হয় যে ঢাকার সিটির মধ্যে যে খালগুলো রয়েছে সবগুলো খালই, দক্ষিণ সিটির কথা যদি আমি বলি, হস্তান্তর হয়ে গেছে। এই যে খালগুলো হস্তান্তর হওয়ার পরে সুফল তো পাওয়ার কথা ছিল, সেখানে কি সুফল মিলছে কিনা, বা খাল যে দখল হয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে কোনো ভূমিকা নিতে পেরেছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমি বলবো যে খাল যে হস্তান্তর বা নর্দমা হস্তান্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই জুরিডিকশন, এক হিসাবে আমরা পরিপূর্ণভাবে এখনও সব কিছু হস্তান্তরিত হয়নি। কারণ ঢাকার এই ওয়াসার বাইরেও কিন্তু আবার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের খাল আছে।
সেই খালগুলা কিন্তু আমরা এখনো পাইনি। সেটি তাদের প্রস্তাবনা দেওয়া হয়েছে, একটা এমওইউ স্বাক্ষরের বাকি আছে, সেটির পরে হয়তো আমরা পাবো। কিন্তু ওয়াসা থেকে যেটা এই খালগুলো কি শুধু ওয়াসার খাল? এগুলা ওয়াসার বাইরে বিশেষভাবে নতুন যে অঞ্চলগুলো আছে। আমার কাছে একটি তথ্য রয়েছে যেটি স্বাধীনতার পর ঢাকায় প্রায় 57টি খাল ছিল, সেখানে এখন দাঁড়িয়েছে 26টিতে। এটা হচ্ছে যে এই যে বিআইপির একটি গবেষণা, সেটার যে অনেকগুলা খালে স্তিমিত। আমি তো আগের বক্তব্যেই বলেছি যে অনেকগুলা খাল সংকুচিত হতে হতে সুতার মতো কিংবা আমাদের শিরার মতো অবস্থায় পৌঁছে গেছে। হয়তো আরও কিছুদিন যদি সবাই চুপ করে থাকে, মোটামুটি এটি স্যাটেলাইটের মাধ্যমে হয়তো এটি সম্ভব হবে যে এখানে একসময় খাল ছিল, বাট হয়তো বাস্তবে সেটি না। বাট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন খুব বেশি মাননীয় মেয়র মহোদয়ের সাহসী বলবো এবং বাস্তবসম্মত এবং অনেকেরই সহযোগিতার কারণে কিন্তু এই উদ্যোগটা শুরু করা হয়েছে। আমি দখলমুক্তর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কি কোনো মানে সফলতার গল্প আছে? বেশ, আমি তো বললাম যে আদি বুড়িগঙ্গার কথা বললাম, সেটি তো খালেরই অংশ। কিন্তু আমরা যেটা কালুনগর খাল থেকে শুরু করে পুরান ঢাকার যতগুলা পানি কিন্তু ওইখান থেকে নিষ্কাশিত হচ্ছে, সেটি উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও বড় বড় 4টি খালের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি যে সকলের সহযোগিতা পেলে আমরা সেটি উদ্ধার করতে সক্ষম হব ইনশাল্লাহ, সেই কর্মবলে। এবং আমরা বিশেষভাবে যে একটু আগে যেটা বললাম ওয়াসার থেকে যে ইয়েটা নেওয়া হয়েছে, ওনারা দিয়েছে কর্মবলে, বর্তমান বাস্তবতার আলোকে সংশ্লিষ্ট সকলের সাথে পরামর্শ নিয়ে সেই কার্যক্রমটি আমরা হাতে নিয়েছি, যে সকলের পরামর্শ নিয়ে সেটি বাস্তবায়নের দিকে আমরা যাচ্ছি। স্বল্পমেয়াদী পরিকল্পনার পাশাপাশি এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা আদিল ভাই বলেছেন, সেটিও কিন্তু সব কিছুকে বিচার, কারণ সুদূর প্রসারী একটু চিন্তা করতে হবে। আজকে নগর কী অবস্থায় আছে, আজ থেকে আরও 20 বছর 30 বছর পরে কোন অবস্থায় যেতে পারে সেই বিষয়টি, আর ওয়াসা যেই পরিকল্পনাটি দিয়েছে আজকের প্রেক্ষাপটে এটি কতটুকু বাস্তবসম্মত এবং সব কিছুকে ইনকর্পোরেট করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কিংবা এই বিষয়ে আরো যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলে খুব শীঘ্রই আমরা তাদের সাথে আমরা একটু আবারও একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে 2022 সালে 4 সদস্য নিয়ে জলাবদ্ধতার কারণ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল এবং সেখানে 5টি কারণ চিহ্নিত করা হয়েছিল। 2 বছর পেরিয়ে গেলেও সেই সমাধান কি খুঁজে পাওয়া গেছে? আমরা 2 বছর পেরিয়ে গেলেও আসলে যে 4 সদস্য বিশিষ্ট কমিটি ছিল তারা সমস্যার কারণ মানে চিহ্নিত করেছে, যেটা আপনি বলেছেন এটা আসলে একমত, কিন্তু সমাধানের দিকে আসলে মানে কিছুটা চেষ্টা করছে, কিন্তু আসলে পুরোপুরি কোনো মানে যে 4টি কারণের মধ্যে একটি কারণও যে পুরোপুরি সমাধান হবে এটি আমরা এখনো আসলে সুফল দেখতে পাইনি। তবে তারা তাদের বক্তব্য, আমরা তাদের সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি বা তাদের সাথে আমরা বিভিন্ন গবেষণা কাজেও সহযোগিতা করি, তখন তারা বলছে যে না আসলে তারা কাজগুলো সম্পন্ন করতে না পারলেও তারা চেষ্টা করছে। কিন্তু আসলে যেহেতু এই যে কারণগুলোর সমাধান যদি অবশ্যই করা যায় তাহলে কিন্তু আসলে নগরবাসী অল্প কিছুদিন পর পর বৃষ্টি হলেই আসলে এই জলাবদ্ধতায় আর পড়বে না, নগরবাসী সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। নিশ্চয়ই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমি একটু স্টুডিওতে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খানের কাছে ফিরতে চাই যে এই যে এতক্ষণ কথা হচ্ছিল, বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে, বিভিন্ন সেবা সংস্থার যে সমন্বয়ের কথা বলা হয়েছে, আসলে কি সিটি কর্পোরেশনের সাথে অন্যান্য যেসব সংস্থাগুলো রয়েছে তাদের কি কোনো মানে দ্বন্দ্ব রয়েছে কিনা বা সমন্বয়হীনতার কারণে অনেক কাজ পিছিয়ে থাকে কিনা, আপনার কাছে কি মনে হয়? সমন্বয়হীনতার কথা কিন্তু আমাদের সিও মহোদয় বলছেন যে একটা যেমন মেট্রো রেল প্রকল্প, সে যখন পিলারগুলো বসাচ্ছে তখন যে সেখানে নিচে ড্রেনেজের কোনো ইম্প্যাক্ট পড়ছে কি না সেটা কিন্তু সমন্বয় করেই করার কথা ছিল। এই ধরনের প্রচুর গল্প আছে। আপনি হাতির ঝিলের উপর দিয়ে আপনার যে এক্সপ্রেসওয়ে করার জন্য কিন্তু হাতির ঝিলের অনেকটুকু ভরাট করা হলো, তাহলে সেটা যদি সমন্বয় করে প্ল্যান করা হতো এই ভরাটের বিষয়গুলো আসতো না। এই সমন্বয়হীনতার গল্পটা আমরা বারবার বলে যাচ্ছি। এমনকি সড়ক জুড়ে যে রাস্তা খোঁড়াখুড়ি হয়, সেই খোঁড়াখুড়ির কারণে প্রচুর আপনার ইট সুরকি সেগুলো কিন্তু আমাদের ড্রেনেজ চ্যানেলে পড়ে এবং এই বর্ষাতেও খোঁড়াখুড়ি চলছে। আমাদের এই যে কিছুদিন আগে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, সিটি কর্পোরেশনের অনুমতি ব্যতিরেকেই কিন্তু অনেকে ওয়াসার কাজকর্ম চলছে এবং আমাদের মেয়রদের পক্ষ থেকে নোটিশ দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো স্পষ্ট করে দেয় যে আমাদের দুই মেয়রই কিন্তু আহ্বান জানিয়েছে যে অর্থ বছরের শুরুতেই সকল প্ল্যান যেন জমা দেওয়া হয়, তারা একটা ইন্টিগ্রেট করে দিতে পারে। তাহলে এই যে সমন্বয়হীনতা, এই যে দ্বন্দ্ব, এই জায়গাটা নিরসন করার দায়িত্ব কার? সমাধান করার মাধ্যম হিসেবে কাজ করবে কে? সমাধান হিসেবে মানে সমাধানের জন্য একটা অর্গানাইজেশন অলরেডি আছে, কর্পোরেশনগুলো।
কর্পোরেশন কিন্তু আমাদের স্থানীয় সরকার আইন দ্বারাই কিন্তু সব কিছু রেগুলেট করার জন্য তারা মানে সেই অর্থে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা অনেক সময় নগর সরকারের কথা বলি, নগর সরকার অলরেডি আছে কিন্তু নগর সরকারের যে কর্তৃত্বকে মানতে চায় না। প্রতিটা সংস্থায় মনে করে আমরা স্বাধীন, আমরা প্রকল্প আনবো, প্রয়োজন হলে ফি দিব, ফি দরকার হলে জরিমানা ফি দিব, তাও আমি আমার স্বাধীনতা যে যার মতো স্বাধীনভাবে চলতে চায়। জি, সকল সংস্থার সমন্বয়ে যে জলবন্দি থেকে নিশ্চয়ই নাগরিকরা মুক্তি পাবেন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।